রাতে ভোট করে দিয়েছে, ওইটা তো আর পুলিশিং না, ওটা তো আবার এই বাংলাদেশে ফেরত আসবে, এটি তো আমরা কল্পনাও করি না। সরকারকে টিকিয়ে রাখবো, বিনিময়ে কি পায়? কমান্ডিং লেভেলে ছিলেন, শুধু তারাই তো বেনিফিশিয়ারি। পুলিশের মহাপরিদর্শক অভিযুক্ত হয়ে কারাগারে যাচ্ছেন, এটা আপনার মাথা হেট হয়ে আসে? বাহিনী প্রধানের এরকম একটি পরিণতি, তা নিশ্চয়ই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা তাদের জন্য খুবই একটা অপমানজনক বটেই। এই বাহিনীতে যেহেতু দীর্ঘদিন ছিলাম, আমাদেরও এটা খুবই একটা লজ্জা, দুঃখ, হতাশার একটা জায়গা। প্রিয় দর্শক, টিভিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন পুলিশের সাবেক একজন কর্মকর্তা, আমাদের সাথে আছেন মোহাম্মদ মাহবুবুর রহমান ডাবলু। আমরা পুলিশ প্রশাসনের বর্তমান অবস্থা, সামনের নির্বাচনের নিরাপত্তা কেমন হবে, এসব বিষয় নিয়ে আলোচনা করব। মাহবুবুর রহমান ডাবলু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আলোচনা শুরু করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম একটা রায় হয়েছে, যে রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, তার স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যেটাই বলেন আসাদুজ্জামান খান কামাল, তারও মৃত্যুদণ্ড হয়েছে। আমাদের এখানে আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি আছেন, তিনি সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন। তারও যে অপরাধ আদালত বলছে, সেই অপরাধে তারও সমান শাস্তি পাওয়ারই যোগ্য, কিন্তু তিনি রাজসাক্ষী হয়েছেন এবং আদালতে অপরাধ প্রমাণে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন এবং ক্ষমা চেয়েছেন, যে কারণে আদালত তাকে মার্জনা করেছে, 5 বছরের কারাদণ্ড দিয়েছে। তো আপনি পুলিশের একজন সদস্য ছিলেন এক সময়ে, এই যে পুলিশের মহাপরিদর্শক মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে কারাগারে যাচ্ছেন, তো পুলিশের একজন সাবেক সদস্য হিসেবে এটা আপনার মাথা হেট হয়ে আসে, ওর আপনার কোন ধরনের অনুভূতি হয়? আসলে এটার অনুভূতি তো খুব মিশ্র। তার কারণ একদিকে যেমন বিষয়টি খুবই দুঃখজনক, বাহিনী প্রধানের এরকম একটি পরিণতি, তা নিশ্চয়ই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা অনেকটাই এই বিষয়টা তাদের জন্য খুবই একটা অপমানজনক বটেই। সাবেক কর্মকর্তা, এই বাহিনীতে যেহেতু দীর্ঘদিন ছিলাম, আমাদেরও এটা খুবই একটা লজ্জা, দুঃখ, হতাশার একটা জায়গা। আরেক দিক যদি আবার দেখি, যে পেশাদারিত্বের অভাবের কারণে আজকে এই ঘটনাটি ঘটে গেল, এটি খুবই দুঃখজনক। একটি চেয়ার কি এতই মূল্যবান যে সেই চেয়ারটিকে রক্ষা করার জন্য আপনি এতটা নিষ্ঠুর হতে পারবেন, এতটা নির্মম হতে পারবেন? এটি তো কল্পনাতীত যে আপনি একটি চেয়ারকে রক্ষা করার জন্য আপনার একটা ফ্যাসিস্টের প্রতি আপনার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাকে আপনি মেনটেন করার জন্য আপনি যা খুশি করবেন, গুলির অর্ডার দিবেন, লেথাল উইপন ইউজ করার জন্য বলবেন, দফায় দফায় মিটিং করবেন, করে আপনারা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রকমের ব্যবস্থা আছে নেবেন। তো এটিও খুবই পেশাদারিত্বের অভাব, এবং এই কারণগুলোর কারণ এগুলোকে সব কিছু নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তো এটি তো একটি অবশ্যই এটি একটি পরিণতি, সম্ভাব্য পরিণতি। এটিই হওয়া উচিত। আইনের বিচার, আইনের শাসন, এগুলো যদি আমরা দেখি যে এতদিন কোনো প্রয়োগ ছিল না, যেটি এতদিন ফ্যাসিস্টের আমলে এটি আমরা চিন্তাও করতে পারিনি, বাট একটি সুস্থ পরিবেশে অবশ্যই এর বিচার হওয়া উচিত, এবং সেই বিচারটি তো অবশ্যই দৃষ্টান্তমূলকই হওয়া উচিত যা হয়েছে। আপনি পেশাদারিত্বের কথা বলছিলেন, তো এখন পুলিশ প্রশাসনে, এমনকি প্রশাসন, শুধু পুলিশ প্রশাসন না, সিভিল প্রশাসনও, যেটা হলো রাজনৈতিককরণ যেটা হয়েছে, রাজনীতিকীকরণ, সেটার ফলাফল যেটা হয় গিভ অ্যান্ড টেক। যেমন চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেবের যদি আমরা একটু রেকর্ড দেখি, ওনাকে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় 30শে সেপ্টেম্বর 2022 সালে। 2023-এর জানুয়ারি তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু পরবর্তী তাকে 1.5 বছরের জন্য আবার পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। ওই 1.5 বছরের সময় আপনি জানেন 2024 সালের জানুয়ারিতে নির্বাচন হয়েছে। আবার নির্বাচন হয়ে গেল, জুনে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, জুলাই মাসে চৌধুরী আব্দুল্লাহ মামুনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 11 তারিখে, 5 জুলাই তাকে আবার 1 বছরের জন্য এক্সটেনশন দেওয়া হয়। এই যে গিভ অ্যান্ড টেক, তাহলে একবার নির্বাচনে তার পুলিশ বাহিনীকে ব্যবহার করে নির্বাচনটাকে করে নিয়ে আসা, এবং পরবর্তীতে এক্সটেনশনের সময় দেখা যাচ্ছে যে আন্দোলন গড়ে উঠেছিল, আন্দোলনটা দমনের দায়িত্ব তিনি পেলেন। তাহলে এই যে গিভ অ্যান্ড টেকের একটা বিষয় আছে অবভিয়াসলি। তাহলে এখানে চৌধুরী আব্দুল্লাহ মামুন না হয়ে জুলাই মাসে অন্য কাউকেও যদি পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হতো, তাহলে কি পরিস্থিতি ভিন্ন কিছু হতে পারত? আসলে ওই সময়ের অবস্থাগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা যদি ধারাবাহিকভাবে দেখি যে
8 থেকে শুরু করে আপনি এই 2024 পর্যন্ত এই দীর্ঘ সময়ে যে কয়জন আইজিপি এসেছেন কার মধ্যে পেশাদারিত্ব দেখতে পেয়েছেন? কারোর মধ্যেই তো নাই। কেউ আত্মজীবনী লিখছেন, কেউ রাতের ভোট করছেন, কেউ বিরোধী দল দমন করছেন। তো ধারাবাহিকভাবে যদি দেখি এই সমস্ত সৃষ্টিগুলোই তো এক সূত্রে গাঁথা, এক সুতোই গাঁথা। এটা একটা সিস্টেম। সিস্টেম মানে এটি একটা অপসিস্টেম। এই অপসিস্টেমটা তো শেখ হাসিনা তার যে গদি রক্ষার জন্য, তার এই স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যে লাঠিয়াল বাহিনী তৈরি করা দরকার, একদম সেইভাবেই সে তৈরি করেছে। তা আমি মনে করি না যে তার জায়গাতে ওই সময়ের যে অফিসারগুলো ছিল, নিশ্চয়ই উনি না থাকলে হয়তো আমাদের ডিএমপির কমিশনার ওখানে যেতে পারতেন, হাবিব সাহেব বা আরেকজন যেতে পারতেন। এমনকি আমরা যাদেরকে এর আগে মোটামুটিভাবে একটু, যেমন আবদুল্লাহ আল মামুন সাহেব, ওনাকেই তো আমরা যথেষ্ট মানে শান্ত স্বভাবের হিসাবেই জানতাম, ভদ্র হিসাবেই জানতাম, কিন্তু উনি যে চরিত্রটা ধারণ করে ফেললেন, তো কাজে অন্যরা তো আরেকটু উনি ওনার আগের ফোর্স যেটা ছিলেন, র্যাবের মহাপরিচালক হিসেবে ছিলেন। তো ওই সময়ের তার কর্মকাণ্ডের জন্য কিন্তু যে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইউএস থেকে স্যাংশন দেওয়া হয়েছে, উনি তাদের মধ্যে একজন। উনার পূর্বসূরি যিনি ছিলেন বেনজির আহমেদ, তার উপরে তো স্যাংশন দেওয়া হয়েছিল। জি। তো এই যে গিভ অ্যান্ড টেকের কথা বলছিলাম, পরবর্তীতে কিন্তু জানা গেছে বেনজির আহমেদের অঢেল সম্পদ, একটা সাবানা পার্ক গড়ে তুলেছে, আর টাকা পয়সার তো কোনো অন্ত নেই। তাহলে এই আপনার রাজনৈতিক যে পদায়ন, এই পদায়ন আপনার রাজনৈতিক দলকে তারা যেমন সার্ভ করছে, বিনিময়ে আর্থিকভাবেও তারা হিউজ বেনিফিটেড হওয়ার সুযোগ থাকে। তাহলে পুলিশ প্রশাসনকে করাপ্ট করার পেছনে এই রাজনীতিটা কিভাবে ফাংশন করছে এবং এখনো সেটা ফাংশন করছে কিনা? না, আমরা আসলে রাজনৈতিক যে প্রভাব, এই প্রভাব তো পুলিশ বাহিনীর উপরে সবসময় ছিল, কিন্তু এর মাত্রা দেখতে হবে আপনাকে। তার কারণ একটা রাজনৈতিক এখন যেমন যে সরকারটা ক্ষমতায় আছে তারা রাজনৈতিক সরকার নয়, কিন্তু এই সরকারেরও তো একটা নিজস্ব একটা কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্টের সঙ্গেই বর্তমান পুলিশকে ম্যাচ করে আইন প্রয়োগ করতে হচ্ছে। ঠিক তদ্রূপ অতীতেও যারা ছিলেন এই ফ্যাসিস্ট বাদে, তাদেরও যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রাজনৈতিক কমিটমেন্ট, সোশ্যাল কমিটমেন্ট, সব কিছুর সঙ্গে ম্যাচ করেই পুলিশকে কাজ করতে হয়েছে। কিন্তু তার মাত্রা যদি আপনি দেখেন, তার মধ্যে তো একটা স্বাভাবিক মাত্রা আছে আর আছে অস্বাভাবিক মাত্রা। তো গত সময়গুলোতে বিগত ফ্যাসিস্টের আমলে যেটি ঘটে গেল, এই ইতিহাস তো আমরা কখনো দেখিনি যে সবাই একসাথে লুটপাট করবে এবং সবাই একসাথে সরকারকে টিকিয়ে রাখার জন্য যা খুশি গুম করবে, খুন করবে, হত্যা করবে, আইন নাই, কানুন নাই, দিনের পর দিন আয়না ঘরে আটকিয়ে রাখবে। এগুলো তো শুধু এই সরকারের আমলেই আপনি দেখেছেন, আর কবে দেখেছেন বলেন? আপনি যে সময়ে ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন, একটা সময় ধরে আপনি রমনার থানার ওসি ছিলেন। ওই সময়ে আওয়ামী লীগের আপনার রাজপথের আন্দোলন, আপনারকেও এই আন্দোলনগুলো মোকাবেলা করতে হয়েছে। বহুল আলোচিত নামও তখন আসছিল, যেটা হলো আপনার ডিসি কোহিনুর এবং ওসি মাহবুব মুখে মুখে চলতো। তো ওই সময়ের যে রাজনীতিকরণ, ওই সময় থেকে গ্র্যাজুয়ালি তো এটা বেড়েছে এবং সেটার ভিক্টিমও তো আপনি হয়েছেন। আপনি তো আপনার চাকরি থেকেও তো আপনাকে আপনার অবসরে পাঠানো হয়েছে। তো সেই সংস্কৃতি থেকে পরিবর্তনের জন্য এখন এই সরকারের সময়ে সংস্কার কমিশন গঠন করা হলো। পুলিশের সংস্কার কতটুকু এগুলো? তার আগে আপনার আগের কথাটা একটু বলতে হয়। সেটা হলো যে আগে যেমন আমরা চাকরি করেছি রমনাতে দীর্ঘ সময়, তো সেই সময় আমরা কিন্তু একটা পলিটিক্যাল কালচার মেনটেন করেছি। আমার সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি বইমেলা, উদাহরণ দিই আপনাকে, যেমন উনি আজকে বইমেলা উদ্বোধন করতে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে 21শে বইমেলা, ছাত্রলীগ অবাঞ্ছিত ঘোষণা করলো ওনাকে। তখন আমরা ছাত্রলীগের সাথে কথা বলে তাদেরকে কলাভবনের ভিতরে তাদের কর্মকাণ্ড করতে আমরা তাদেরকে কোনো বাধা দিইনি। তারা মুখে কালো কাপড় বেঁধে সারাদিন তারা কলাভবনে মিটিং করেছে, মিছিল করেছে, যা খুশি করেছে। আমরা কন্টেন করেছি যাতে করে মেইন রোডটা যাতে এফেক্টেড না হয়। এদিক দিয়ে ম্যাডাম গিয়ে বইমেলা উদ্বোধন করেছেন, ওদিকে ছাত্রলীগ তার কর্মসূচি করেছে। আপনারা টেলিভিশনে দুই পক্ষেরই কর্মসূচি দেখতে পেয়েছেন। ঠিক একই কালচারে একেবারে ওই 2006 পর্যন্ত, শেষ দিন পর্যন্ত সবগুলো রাজনৈতিক দলকেই তাদের রাজনৈতিক কর্মসূচি করতে কোনো প্রকারের কোনো বাধা বিপত্তি করা হয়নি। তবে জনসাধারণের চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে, মেন পয়েন্টে যেন রাস্তা বন্ধ করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়, এদিকে আমরা নজর রাখতাম। এদিকে আমাদের যথেষ্ট নজর থাকতো। কিন্তু তারপরেও বলে রাখি, এখানেও আপনি কিন্তু শুধুমাত্র থানা পুলিশই এটার দায়িত্বে ছিল।
থানা পুলিশকে এই জায়গাতে ডিবি এসে সাহায্য করেছে, থানা পুলিশের পাশে র্যাব চলে আসছে, থানা পুলিশের পাশে বিজিবি চলে আসছে? নো, নেভার। একেবারে শেষ দিন পর্যন্ত থানা পুলিশই তার নিজের যে সক্ষমতা, অতিরিক্ত লাগলে হয়তো কন্ট্রোল রুম থেকে কিছু ফোর্স এনে আমরা এই ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করেছি। এবং আপনাকে আরেকটা কথা বলে রাখি যে আওয়ামী লীগের আমলে 2006 পর্যন্ত যদি আপনি দেখেন, এখানে হায়েস্ট অ্যারেস্ট দেখবেন আপনি, আমার যতটুকু মনে পড়ে, সাবির হোসেন চৌধুরীর বাইরে আর কোনো হায়েস্ট কোনো লিডারকে অ্যারেস্ট করা হয়নি। তাও তো সাবির হোসেন চৌধুরী অ্যারেস্ট হয়েছিলেন, উনি বাংলাদেশের কিছু ডকুমেন্ট তৈরি করে এই মানে হিন্দুরা এখানে নির্যাতিত কিছু একটা ফলস ডকুমেন্ট তৈরি করে উনি নিয়ে যাচ্ছিলেন দেশের বাইরে। সেই রকম একটা সময় এয়ারপোর্ট থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়। কিন্তু এর বাইরে কিন্তু আর কোনো হাইয়েস্ট লেভেলের আর কোনো কিন্তু আপনার উচ্চ পর্যায়ের নেতা। সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে কিন্তু প্লেট চুরি বা প্লেট ভাঙচুরের মামলাও হয়েছিল। না, এটা বোধহয় সঠিক নয়। এটা আপনি মামলা হয়েছিল, এটা না সরি, আমার এলাকায় না, হয়তো শাহজাহানপুরে বা ওইদিকে কোথাও থাকতে পারে। সেটা ধরেন আপনারা যেভাবে বলছেন বিষয়টা, হয়তো দেখা যাবে যে সেখানে একটা গ্রুপ গিয়ে একটা বাসায় বা একটা কোনো মিছিলে কোনো আক্রমণ হয়েছে, তখন সেখানে অবশ্যই ভাঙচুরের মামলা আসে, সেটার সাথে কারো কোনো আরও 323 বা এই ধরনের ছোটোখাটো অপরাধের ঘটনা আসে, তখন সেখানে যারা যারা থাকে সবারই নাম আসে, নেতারও নাম আসে। বাট এমন তো কোনো সিরিয়াস কোনো ইস্যু ছিল না সেগুলো। আপনি বলতে চাইছেন, এরপরে আপনার যে লাস্ট প্রশ্নটা ছিল যে সংস্কারের প্রশ্ন, কোন সংস্কার কত দূর এগুলো, এই অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কার কমিশনও গঠন করেছিল। তো আমরা দৃশ্যমান যেটা দেখতে পেলাম কিছুদিন আগে, আপনার পুলিশের নতুন পোশাক দেওয়া হলো। তো এটা নিয়ে কেউ কেউ বলছে যে পুলিশের তাহলে কি পোশাকই সংস্কার হয়ে গেল কিনা? না, এটি আমার কাছেও বিষয়টি একটু আলোচনার ইস্যু। তার কারণ যে আমরা যখন ধরেন একটা ভবন তৈরি করি, তখন আমরা সেই ভবনটার সব কাজ শেষ করে সব শেষে আমরা এটাকে আমরা রং করি, এটাকে প্রেজেন্টেবল করি। তা আমাদের যে সংস্কারের যে অন্যান্য অংশ, সেগুলোকে না শুরু করে আগেই আমরা পোশাকটা পরিবর্তন করে দিলাম। তো পোশাকটা পরিবর্তন হলো, কিন্তু মানসিকতার যদি পরিবর্তন না হয়, এটার যদি একটা রিমেডিয়াল ট্রেনিং না হয় আমার এই পুলিশ ফোর্সের, যে তারা কিভাবে তারা সমাজে নিজেদেরকে আরও গ্রহণযোগ্য করবে, আরও জনবান্ধব করবে, এটা এখন যাই হোক, এটাকে যেহেতু হয়ে গেছে বিষয়টা, তো সুতরাং এখন নিশ্চয়ই এখান থেকে বাকি কাজগুলো তারা হয়তো করবে। আর যদি সেটা করতে পারে ভালো, বাট বাকি সব সংস্কারগুলো কিছুটা করে নিয়ে তারপরে একটা ঘোষণা দিয়ে যে আমরা আমাদের যেই আগের যেই চরিত্র ছিল সেখান থেকে আমরা বর্তমানে এই কমিটমেন্ট নিয়ে আমরা সমাজকে সেবা দিতে চাই, মানুষের দোরগোড়ায় পৌঁছতে চাই, এবং এই লক্ষ্যে আমরা আগের চাইতে আরও জনবান্ধব বা মানুষের কাছে গ্রহণযোগ্য, আকৃষ্ট হয় যাতে মানুষ পুলিশকে যেন বন্ধু হিসেবে দেখে, সেই জন্য আমরা এরকম একটা পোশাক নির্বাচন করছি। যেহেতু আগের পোশাকটা মানে বিভিন্ন জনরোষের সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল, আগের পোশাক, আগের পুলিশ। কিন্তু আমি তো আগের কোনো কিছু পরিবর্তন করলাম না করে শুধু পুরনো সিস্টেমকে নতুন পোশাক পরিয়ে দিলাম, বিষয়টা এইরকমই হয়ে গেল। তো হয়ে গেলেও এখন যাই হোক, মানুষের চোখে হয়তো নতুন কিছু দেখতে পেল। ঘোড়ার আগে গাড়ি না গাড়ির আগে ঘোড়া, কোনটা হলো? না, ওইভাবে বলবো না, এখন বলবো যেটা হয়ে গেছে। নিশ্চয়ই মানুষও এখান থেকে হয়তো, আমাদের দেশে তো চাইলেই সব কিছু আর এক রাতে করা যাবে না, তবুও তো একটা হলো। এখন এখান থেকে হয়তো মানুষ এবং পুলিশ, যেমন আমরা কিছু পুলিশ সদস্যের বক্তব্য শুনলাম এর মধ্যে বিভিন্ন চ্যানেলে, যে তারা নতুন পোশাক গায়ে দেওয়ার পরে তারা ফিল করছে যে আমরা নতুন কমিটমেন্ট নিয়ে কাজ করব। এটি যদি বজায় থাকে ভালো। কিন্তু এর মধ্যে আপনি ডিএমপি কমিশনের একটা বক্তব্য বেশ আলোচনায় এসেছে, আপনি দেখেছেন। তারপরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একটা বক্তব্য আসছে। ডিএমপি কমিশনার বলেছে ককটেল নিক্ষেপ এবং গাড়িতে আগুন দিলে গুলির নির্দেশ। আবার চট্টগ্রামের পুলিশ কমিশনার বলেছেন ব্রাশ ফায়ার করতে। তো এই বক্তব্যগুলোকে কীভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, ওনাদের দৃষ্টিকোণ থেকে বলেছেন, হয়তো ভেবেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, দুর্বলতা, হয়তো পুলিশের মোরাল হয়তো ডাউন আছে, এটাকে বুস্ট আপ করার জন্য বলেছেন কিনা আমি জানি না। বাট এটাকে যদি আমি বিশ্লেষণ করি, তো তাহলে এটি মনে হয় এটাও পেশাদার বক্তব্য হয়নি এটি। তার কারণ যে একদিকে হলো ব্রাশ ফায়ার তো আপনি কখন করবেন? আপনি একটা বদ্ধভূমিতে করতে পারেন, একটা নির্জন স্থানে করতে পারেন, যদি উভয় পক্ষের মধ্যে যদি ফায়ার এক্সচেঞ্জ চলতে থাকে। কিন্তু একটা ব্রাশ ফায়ার তো আমরা ন্যাচারালি যে কাজগুলো করি, একটা ক্রিমিনালকে আমরা যখন ধরি, অ্যারেস্ট করি, বা তার কাছে যদি অস্ত্র থাকে, তখন সামনাসামনি যে দুই একটা আমাদের এক্সচেঞ্জ হয়, এটা তো হলো লোকালয়ে।
সে হয়তো একটা ব্যাংক ডাকাতি করে বের হচ্ছে বা একটা হয়তো মার্ডার করে বের হচ্ছে, আমিও পড়ে গেলাম লোকালয়ে, সেখান থেকে ব্রাশ ফায়ার করতে পারবো না, কারণ আমি এখানে ব্রাশ ফায়ার করলে এই ব্রাশের গুলিগুলো অনেক নিরীহ মানুষকে এফেক্ট করবে। তাহলে ক্রাউড এটি হয়তো উনি ওই অর্থে বলেছেন, কিন্তু এটা তো প্রয়োগ হবে না এটি। আবার এখানে যেটি পুলিশ কমিশনার মহোদয় যেটি বলেছেন যে আসলে বাসে আগুন দেওয়া, তারপরে ককটেল নিক্ষেপ করা তো খুবই গর্হিত অপরাধ, খুবই খারাপ একটি অপরাধ। তবে এখানেও ধরেন সম্মুখে তো কেউ করে না, এটি একটি চড়াগুপ্তা হামলা হয়, পরে হয়তো জনগণ সন্দেহভাজন বা হয়তো হাতে নাতে ধরে ফেলে, আর ওইখানে তো ইনস্ট্যান্ট পুলিশ থাকে না, পরে হয়তো পুলিশ দ্রুত এসে হয়তো সন্দেহভাজন কাউকে ধরে বা হাতে নাতে কাউকে ধরতে পারে। এখানেও কিন্তু আপনি ডিরেক্টলি কাউকে গুলি করতে পারছেন না, যেহেতু আপনার সামনে ঘটছে না। যদি আমার সামনে কাউকে আমি থ্রো করতে দেখি, হ্যাঁ, যদি এরকম আসতো যে আমি দেখছি যে সে একটা থ্রো করছে এবং এই থ্রোয়িংয়ের কারণে এত বড় একটা মানে একটা ম্যাসিভ একটা অ্যাটাক হচ্ছে, যে অ্যাটাকে অনেক মানুষ মারা যাবে, তো সেইখানে এটি প্রযোজ্য হতে পারে। কিন্তু আমি তো সেটি দেখব না, আমার অগোচরে সে ককটেল বা আগুন তাহলে বক্তব্য বিবৃতিতে সবার একটু এগুলো আরো সচেতন হওয়া দরকার, এবং এগুলো ব্যাপারে আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। আর তারপরে আবার দেখেন যে কেউ যদি এর অতি উৎসাহী হয়ে যদি কিছু করে ফেলে বাহবা কুড়ানোর জন্য, তো পরে তাকে কে শেল্টার দিবে? আর তখন সে যদি এই ঘটনার পরে যে আমাকে তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে আমি করেছি, এখন এটাই তো হলো সে তার মাইন্ড অ্যাপ্লাই করে নিশ্চয়ই এই কাজটি করবে না। একই কারণে কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের হচ্ছে আপনার মৃত্যুদণ্ড হয়েছে। জি না, একই কারণ, আদেশ দেয়া কন্ট্রোল করতে ব্যর্থতা। না, তারা তো নিজেরা কাউকে গুলি করে মারেননি। না, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, তার কারণ যে ওনারা পজিশন থেকেই তো আদেশগুলো দিচ্ছে। একটু বলি আমি, সেটা হলো যে ওনাদের পজিশন থেকে ওনারা যে আদেশটা দিয়েছেন এটা হলো টু প্রিভেন্ট ক্রাইম, হ্যাঁ, নট টু গিভ এনি অ্যাডভান্টেজ টু এনি পলিটিক্যাল পার্টিস। ক্রাইম কন্ট্রোল করার জন্য ওনারা বলেছেন যে আমরা এরকম একটা মেসেজ ছড়াই দিলে হয়তো সমাজের ক্রিমিনালরা একটু সতর্ক হবে, তারা হয়তো করবে না। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বা হলো আমাদের ডিএমপি কমিশনার হাবিব সাহেব, ওনারা যে কাজগুলো করেছেন সেটা কমপ্লিটলি, আপনি যদি ওয়্যারলেসের মেসেজে দেখেন, সেখানে পুলিশ কমিশনার বলছেন যে তোমরা হাঁটু গেড়ে বসে গুলি করো, লেথা লুইপন দিয়ে গুলি করো, একবার ডিরেক্ট গুলি করো। সেটা হলো কখন মানে একটা রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য। এটার সঙ্গে তো আপনি এটাকে মেলাতে পারেন না। আমাদের পুলিশ ফোর্স কি রাজনৈতিক কর্মসূচিকে কিভাবে মোকাবেলা করতে হয় সেই প্রশিক্ষণ ট্রেনিং ভুলে গেছে? এই দীর্ঘ সময়ের এটার ব্যবহার না হতে দমন নিপীড়নের মাত্রা বাড়ার সাথে সাথে। না, আমরা যদি এভাবে দেখি যে ধরেন অনেক আন্দোলন তো হয়েছে 2002 থেকে 2006 পর্যন্ত, যদি ওটাকেই আমরা যদি আলোচনায় নিই, পিছনে আর না যাই, তো 2 থেকে 6 পর্যন্ত তো অনেক আন্দোলন হয়েছে। তারপরে আবার আরেকটু পিছনেও যায়, তারপরে আপনি হলো 96 তত্ত্বাবধায়ক সরকারের বিল আনার আগ পর্যন্ত তো 15 দিন তো বাংলাদেশ একেবারে ম্যাসিভ একটা আক্রমণের মধ্যে ছিল। তো তখন আমরা আন্দোলনটা কীভাবে দমন করেছি বলেন তো? তখন কি আমরা গুলি করে কি 2000 লোক মেরে ফেলে কি আন্দোলনটা দমন করেছি? আমরা আন্দোলন নিয়ন্ত্রণ করেছি, এবং নিয়ন্ত্রণ করার একটা প্যাটার্ন আছে, একটা প্রসেস আছে, আমরা সেই প্রসেসের মধ্যে রেখেই আমরা নিয়ন্ত্রণ করেছি। 14-15 বছরে সেই প্যাটার্ন প্রসেসটা ভুলে গেছে কিনা পুলিশ বাহিনী? এটা ভুলে যাওয়া না, এটা হলো মানে ক্ষমতার প্রয়োগ করে আমি সরকারকে টিকিয়ে রাখবো, আমরা থাকবো, আর কারো থাকার দরকার নেই, মত থাকবে না, পথ থাকবে না। সরকারকে টিকিয়ে রাখবো, বিনিময়ে কি পায়? বিনিময়ে যে একের পর এক কন্ট্রাক্ট পাচ্ছি আমি, তারপরে মাঝে মাঝে এটা তো এই বিনিময়ের তো ভাগিদার তো আমার প্রান্তিক পুলিশ নয়। আপনাকে মনে রাখতে হবে যে যারা কন্ট্রাকচুয়াল সার্ভিসে বা কন্ট্রাকচুয়ালের বাইরেও যারা আইজি হয়েছেন বা আরও ডিপার্টমেন্টের কমিশনার বা অন্যান্য সময়ে মানে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বিগত সরকারের আমলে, তো শুধু এরাই তো, এবং যারা আরও কমান্ডিং লেভেলে ছিলেন, শুধু তারাই তো বেনিফিশিয়ারি। আর তাদের পার্সেন্টেজ কতটুকু? আপনি যদি পার্সেন্ট করেন তো সারা পুলিশ বাহিনীর মতো 1%ও না, সেটা 1%-এর কম হবে, 1% না, কিন্তু তাদের দায় নিতে হচ্ছে তো সবাইকে। কিন্তু যাদের সম্পদ সম্পর্কে মাঝে মাঝে খবরে আপনি আজকে দেখেন যে এই যে আপনি যাত্রাবাড়িতে কয়জন পুলিশকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে ওই সময়ে, এটা খুবই দুঃখজনক। তাদের কতটুকু দায় ছিল? তারা তো নিরীহ বা আদেশের জন্য যেমন করে আদেশ দেয় তেমন করে তারা কখনো একটা গুলিও ছোড়েনি। তারা থানার ভিতরে তারা হয়তো নিরীহ মানুষ, বা যারা হয়তো মেইন অ্যাকশনে ছিল তারা হয়তো আগেই চলে গেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত তো তারা হলো। আপনি যদি সিরাজগঞ্জে দেখেন, এক জায়গাতে 13 জন সেখানে মেরে ফেলা হলো, তো এটা ক্ষতিগ্রস্ত তো কারা হলো? নিরীহরা হলো। তো আপনি এদের তো কোনো জাজমেন্ট হচ্ছে না, জাজমেন্ট হচ্ছে মানে যে সমস্ত পুলিশ
তারা কি বিচার পাচ্ছে, তাদের পরিবার এটা তো কোনো দৃশ্যমান কোনো আমরা এটা দেখি না অ্যাকচুয়ালি। এখানে যেহেতু এটা একটা বিরাট একটা 40 জনের বেশি পুলিশ সদস্য বোধহয় মারা গেছেন। আসলে এখানে হয়েছে কি, এটা তো একটা জনরোষের একটা ইস্যু। এই জায়গাতে আপনি সঠিক তদন্ত করতে পারবেন কতটুকু, সঠিক জাস্টিস দিতে পারবেন কতটুকু, এগুলো অনেক প্রশ্নের দাবিদার থাকে। তবে ওয়েলফেয়ারটা তো আপনাকে দেখতে হবে। রাষ্ট্র তো তাদের ওয়েলফেয়ার দেখা উচিত, যে তার পরিবার তারা কিভাবে আছে, তাদের জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং সর্বোচ্চ লেভেলে ক্ষতিপূরণ দেওয়া। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আছে, তারা কি এখানে কোনো ভূমিকা রাখতে পারছে বা রাখছে? আপনি গত আগস্টের আগ পর্যন্ত যে পুলিশ অ্যাসোসিয়েশন ছিল সেটাকে বিলুপ্ত করে 5ই আগস্টের পরে নতুন অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে এবং ওই অ্যাসোসিয়েশন গঠনের সঙ্গে আপনিও জড়িত ছিলেন, বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন। সেই অ্যাসোসিয়েশন এখন তাদের জন্য কিছু করতে পারছে কিনা, বা পুলিশের সার্বিক মনোবল বৃদ্ধিতেই এই অ্যাসোসিয়েশনের? আপনি 5ই আগস্টের ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথেই বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার ছিলেন তারা পুলিশকে কর্মবিরতিতে যাওয়ার জন্য একটা, যেটাকে আমরা বলি একটা স্যাবোটেজমূলক একটা বক্তব্য তারা সব চ্যানেলে দিয়ে দিলে তো পুলিশ কর্মবিরতিতে চলে যাবে। তো এইটা তো আর একটা মেসেজ খারাপ চলে যায়। প্রায় 7 দিনের মতো রাস্তায় ছিল ওই সময় আমরা আবার, এবং তারা তখন পলাতক, কেউ তখন সিনে নাই, তখন আমরা প্রয়োজন অনুপাতে আবার একটা কমিটি এখানে তখন করতে হয়েছিল। তো সেই কমিটি থেকে আবার বার্তা গেল যে না, পুলিশ কখনোই কর্মবিরতি করবে না, পুলিশকে মনোবল নিয়ে কাজ করার জন্য এবং জনগণকেও তাদেরকে সহযোগিতা করার জন্য বলা হলো। এইভাবে একটা মেসেজ দেওয়া হলো, ফলে আমরা এটাকে রান করাতে সক্ষম হয়েছিলাম সেই সময়ে। আর আপনার নেক্সট প্রশ্নটা যদি আরেকবার করতেন কাইন্ডলি। পুলিশ অ্যাসোসিয়েশনের এখন আপনি যেটা বললেন যে তাদের কি ভূমিকা আছে এখন, তাদের পুলিশের মনোবল বৃদ্ধিতে, পেশাদারিত্ব বৃদ্ধিতে, না এগুলো আসলে ওইভাবে সাংগঠনিক অবস্থানটা থেকে তারা যেটা করে সেটা হলো যে তারা হয়তো বিভিন্ন ইস্যুতে বিবৃতি দেয়, হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে তারা হয়তো সহমর্মিতা জানায়, আবার তাদের সাজেশন থাকলে দেয়, কিন্তু তাদের পরামর্শ গ্রহণ করে কে? আপনি যদি পুলিশ সংস্কার কমিটি থেকে আপনি কিন্তু সরে এসছেন, ওই জায়গাতে ছিলেন আগে, তো পুলিশ সংস্কার কমিটির দিকে আপনি যদি তাকায় দেখেন, এখানে সংস্কার কমিটির প্রধান হলেন একজন সাবেক স্বরাষ্ট্র সচিব, তারপরে আছেন অতিরিক্ত সচিব, তারপরে আছেন অতিরিক্ত সচিব, তারপরে আছেন যুগ্ম কমিশনার, তার মানে এখানে 4 জন আমলা, পুলিশের আছেন 2 জন, তারপরে আছেন 3 জন, একজন প্রফেসর, একজন আইনজীবী আর আরেকজন ছাত্র প্রতিনিধি, সব মিলে 9 জন। এখানে আপনি এরা সংস্কারের প্রধানিত হলো একজন আমলা, যে আমলার সাথে পুলিশের যেই পদোন্নতি বলেন, পুলিশের নিয়োগ বলেন, হ্যাঁ, তারপরে বিভিন্ন তদন্ত বলেন, তদন্ত করে শাস্তি দেওয়া বা এটাকে আরও সব কিছুর সাথেই কিন্তু তারা আগে থেকেই ইনভলভ, জড়িত। তো এইখানে তো একটা তো কোনো জায়গাতে কোনো ব্যালেন্স হয় না এই দুইটার, আমলা এবং পুলিশের ভিতরে। সারাক্ষণই আমরা শুনে আসি যে পুলিশ তাদেরকে স্বাধীন হিসাবে চায়, যে আমরা যেন তাদের ইয়েতে না থাকি। তো এখন এই জায়গাতে এই সংস্কারে আর কতটুকু উপকার হবে সেটা তো, কারণ পুলিশ বাহিনী যেই সাজেশনগুলো দিয়েছে সেগুলোও তো আমরা যতটুকু জানি সেগুলোরও প্রতিফলন বা বাস্তব অবস্থা এখানে হচ্ছে না। আপনি এই জায়গা থেকে অ্যাসোসিয়েশন বারবার চেষ্টা করেছে যে তাদের বক্তব্যটা যেন ঠিক মতন যায় এবং তাদের ভূমিকাটি যেন পুলিশ সংস্কার কমিশনে থাকে, বাট আমি যতটুকু জানি যে জায়গাতেও খুব একটা উন্নতি হয়নি। আপনি পদায়ন এবং পদোন্নতির কথা বলছিলেন। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন উপলক্ষে নতুন করে পুলিশ প্রশাসনও রদবদল হচ্ছে, পদায়ন হচ্ছে, পদোন্নতি হচ্ছে। তো কিছুদিন আগে একটা অভিযোগ আসলো, এনসিপির পক্ষ থেকে বলা হলো যে ডিসি এসপি পোস্টিংগুলো বিএনপি জামাত ভাগাভাগি করে নিচ্ছে। তো এখন এই পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বা পেশাদারিত্ব কোনটা ডমিনেট করছে? বর্তমান অবস্থাটি তো আসলে বোঝা মুশকিল, তার কারণ যে এখানে তো কোনো রাজনৈতিক সরাসরি প্রভাব আমরা দেখতে পাই না। আবার এনসিপি যেই অভিযোগটা করেছে, এরকম অভিযোগ কিছুদিন আগে এনসিপির বিরুদ্ধেও ছিল, যে এনসিপির কেউ এই কিছু কিছু জায়গায় পদায়ন বা এগুলো এসবের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা আছে। তো যাই হোক, এখন এই বিষয়টি কিছু কিছু তো দেখতেও পেলাম। আপনি যে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন, রাজনীতিতে জড়িত আছেন, বিএনপি, আপনি নওগাঁ একটা আসন থেকে নির্বাচন করতেও আগ্রহী এবং সেটা চেষ্টা করছেন। তো পুলিশ প্রশাসনের এই রদবদলের ক্ষেত্রে, পদায়নের ক্ষেত্রে বা পুলিশের এক্সিস্টিং যে রোল প্লে করছে তারা বিভিন্ন থানা থেকে, সেখানে বিএনপি জামাতের কোনো প্রেশার আছে কিনা?
আপনার আগের যে কথাটারই একটু সূত্র ধরে বলি, সেটা হলো যে রাজনৈতিকভাবে আমি জেনে বলছি আপনাকে যে এখানে বিএনপির কোনো স্টেক নাই। বিএনপি এই বদলি পদায়নে, এই ডিসি বলেন, এসপি বলেন, এই পদায়নে এবং এখানে বিএনপির কোনো অবস্থান নাই। বিএনপি শুধু নির্বাচনকে ফোকাস করে কাজ করছে। ঠিক তদ্রূপ আবার যদি এখন আপনি যেটা বললেন যে আমার যে এলাকা, সেখানে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। মাঝে মাঝে কিছু মব জাস্টিসের খবর আমরা দেখি, সেটিও বিএনপির পক্ষ থেকে করা হয় না, সেটিও মব জাস্টিসের সাথে অন্যরা জড়িত। তারা গিয়ে হয়তো কখনো তাদের দাবির পক্ষে একটা মব করছে, কখনো হয়তো যেটা পুলিশ স্বাধীনভাবে করতে পারতো সেটা হয়তো না করার জন্য মব করছে। তো এটা আস্তে আস্তে কমেও আসছে, তবে শুরুতে এটি অনেক বেশি ছিল। তো আমার মনে হয় না যে তাদের স্বাধীনভাবে কাজ করতে এখনো পুলিশ প্রশাসনের ভিতরে মাঠ পর্যায়ে এই ভয়টা কাজ করে কিনা, কার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে কোনো রাজনৈতিক দলের রোষের শিকার হয় কিনা। দেখেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এই জায়গাটাতে পুলিশকে তার একটা স্বকীয় অবস্থান নেওয়া দরকার। কারণ আপনি দেখবেন যে বিএনপির পক্ষ থেকে কিন্তু কোথাও কোনো মার্সি করা হয় না, দলগতভাবে কাউকে প্রশ্রয় দেওয়া হয় না। যখনই যে অভিযোগটা আসে বিএনপি কী করতে পারে, সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে, কোথাও কার্পণ্য করা হয় না। কিন্তু এখন এই সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে বহিষ্কার করা হলো। এখন সেই আসামিকে গ্রেপ্তার করার ব্যাপারে পুলিশের তো শৈথিল্য দেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটি আমরা দেখছি যে প্রশাসন এই ব্যাপারে বেশ একটা শৈথিল্যতার ভিতরেই কাজ করছেন। তারা যেটি আপনি বললেন, এখন তাদেরও তো বোঝা উচিত যে আগামীতে যখন আবার নতুন সরকার আসবে তখন তারা সেই সরকারের সাথে কমিটমেন্ট নিয়ে কাজ করবে। আর তখন তো সে এই স্টেশনেও থাকবে না, নিশ্চয়ই হয়তো আরেক জায়গায় যাবে। কিন্তু তাকে কেন এইভাবে কাজ করতে হবে? তারা যদি প্রকৃত আইনানুগ ভূমিকাটা নিত, পেশাদারিত্বের পরিচয় দিত, তাহলে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হতো। এই শৈথিল্য বা পেশাদারিত্বের ঘাটতি যেটা দৃশ্যমান বা বলা হচ্ছে, আগামী নির্বাচনের নিরাপত্তার ক্ষেত্রে, নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটার কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? নির্বাচনে আসলে অনেকগুলো ইস্যু কাজ করে। তো আপনার এখানে প্রথমে হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করছে কারা কারা, হ্যাঁ, তা নির্বাচনের বাইরে থাকছে কারা। তো যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, যারা নির্বাচনের বাইরে থাকবে, তারা নিশ্চয়ই নির্বাচনটাকে যাতে বাধাগ্রস্ত হয় সেই চেষ্টা করবে। তখন পুলিশকে ওইটার উপরে একটা ফ্রেমিং করতে হবে, ওইটার উপরে ফ্রেমিং করে তার একটা অ্যাকশন প্ল্যান থাকতে হবে। আর নর্মালি এমনি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ধরেন একটা চেষ্টা থাকে ললেসনেস হওয়ার, তারপরে আমাদের চেষ্টা থাকে হলো নিজের প্রার্থীকে জিতাই নেওয়ার জন্য একটা কিছু করা। তো সেগুলোর জন্য তাদেরকে অবৈধ অস্ত্র বলেন, তারপরে সমাজে যে সমস্ত চিহ্নিত অপরাধী আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তারপরে আপনার কেন্দ্রগুলোকে নিয়ে বিশ্লেষণ করা যে কোন কেন্দ্রে অতীতে কি দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলো বিশ্লেষণ করে সেই অনুপাতে সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট করা। এই কাজগুলো তো একটা রুটিন ওয়ার্ক, এগুলো করতে হবে। আমি মনে করি যে এদিকে নজর দিলে, আর যদি যারা নির্বাচনের বাইরে থাকবে তাদের ব্যাপারে যদি একটু শক্ত অবস্থান নিয়ে যদি আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়াতে পারে, আমার মনে করি না যে নিরাপত্তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে। কেননা এখানে তো বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। বাংলাদেশের পলিটিক্যাল পার্টি যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা প্রত্যেকেই নির্বাচনের জন্য যদি ফুললি কমিটেড থাকে, তাহলে বাকি যেটুকু প্রবলেম আছে এটুকু তো খুব বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়া তো বড় কোনো কিছু হওয়ার সুযোগ নাই। অভ্যুত্থানের 14-15 মাস হয়ে গেছে, এর সময়ের মধ্যেও কিন্তু পুলিশ প্রশাসন পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিতে পারেনি, এখনো সেনাবাহিনী মাঠে রয়ে গেছে। এটা আসলে আমরা যদি দেখি যে 5ই আগস্টের পরে যে ঘটনাটি ছিল, সে তো একটা সময়ে পুলিশ মাঠেই ছিল না। তো মাঠে না থাকার কারণে মানুষের মধ্যে যে পুলিশের প্রতি যে একটা আগ্রহ, তখন আমরা আগ্রহটা দেখেছি যে মানুষের নিরাপত্তার জন্য মানুষ পুলিশকে ইনভাইট করছে, পুলিশের কোনো বিকল্প নেই। এবং পুলিশ যখনই আবার মাঠে কাজ করেছে মানুষ কিন্তু খুব ওয়েলকাম করেছে তাদেরকে, এবং অনেকে ফুলের তোড়া নিয়েও থানায় গিয়েছে দেখা করতে। তো এখন এই একটা সময়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায়িত্বে আছেন, তো বিভিন্ন দায়িত্ব সেনাবাহিনী বা যৌথ বাহিনী পাশাপাশি পালন করছেন।
তো বাট পুলিশকে তো তার নিজস্ব যে দৈনন্দিন যেই কাজগুলো সেগুলো তো পুলিশকেই করতে হচ্ছে, ওটি তো আর অন্য কেউ করে দেবে না সেটি, বা অন্য কেউ ওই জায়গাতে হয়তো অতটা করতেও পারবে না। তারা যেটা করছে সেটা হলো যে তারা একটা স্ট্রাইকিং ফোর্স হিসাবে, একটা রিজার্ভ ফোর্স হিসাবে তাদের উপস্থিতিটা সমাজে বাড়াচ্ছে, এবং তাতে করে ক্রিমিনাল এবং অন্যরা তারা আন্ডারমাইন্ড হয়ে যায়, এবং কোথাও কোথাও তারা যখনই যেটা হয়তো ইনস্ট্যান্ট একটা খবর পেলো সেখানে তারা একটা ভূমিকা রাখতে পারছে। এটা এখানে হচ্ছে কি, আপনি হলো যে আপনি একটা কাজ 5 জন দিয়ে করলে যেমন হয়, 50 জনকে দিয়ে করলে আরও ভালো হয়। আমাদের সমাজটা খুবই ঘনবসতিপূর্ণ এলাকা, তো সুতরাং এখানে আমরা তো মানে যতটুকু প্রয়োজন ততটুকু পেট্রোল বাড়াতে পারি না, ততটুকু আমরা কি বলে পাহারার ব্যবস্থা করতে পারি না। তো এই জায়গাতে যত বেশি ফোর্সের সংখ্যা ইয়াতে থাকবে, ডিউটিতে থাকবে, সেটি যৌথ বাহিনী হোক আর পুলিশ বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে অবশ্যই তার সুফল পাওয়া যাবে। তো এখন এই অবস্থা থেকে ধরেন অনেক দিন হয়ে গেল, সামনে নির্বাচন পর্যন্ত যেটি আমরা শুনেছি যেখানে যৌথ বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি ইনএইড টু সিভিল ফোর্স তারা কাজ করবেন, তো এটি তো খারাপের কিছু নাই, তো অবশ্যই ভালো। পাশাপাশি পুলিশও তাদের সক্ষমতা যথেষ্ট অর্জন করেছে বলে আমার মনে হয়। এর মধ্যে তো পুলিশের যে সমস্ত দৈনন্দিন দাপ্তরিক যে কাজগুলো, যে সাফল্য, সেগুলো তো একেবারে কম না। আপনি যখন পুলিশ ফোর্সে অ্যাক্টিভ ছিলেন, আপনি তো নির্বাচনী দায়িত্ব পালন করেছেন। যে আমি নির্বাচনের সময় থানার ওসিরা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকেন। তো এখন যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে থানার ওসিরা, বলা হয়ে থাকে যদি বড় কোনো দলের লোকজন গিয়ে কেন্দ্র দখল করতে যায় তাহলে থানার ওসির নেতৃত্বে সেই কেন্দ্র দখল ঠেকানো সম্ভব হবে কিনা? কেন হবে না? সেই স্ট্রেংথ আছে কেন হবে না? সেই স্ট্রেংথ আছে কিনা আমি সেটা জানতে চাই, সেই স্ট্রেংথ আছে কিনা? সেই স্ট্রেংথ তো অবশ্যই একটা রাষ্ট্রের শক্তির কাছে আপনি এই শক্তি কি এত বড় হয়ে যাবে? তা তো হবে না। কিন্তু থানার ওসি যদি মনে করে যেটা হলো যে পরবর্তীতে এই দল ক্ষমতায় আসলে আমার পোস্টিং পদোন্নতি প্রমোশন কোথায় হবে, ধরেন এই সমস্ত কথা তো আমরা চলতেই থাকবে, এটা যদি ওইটা কিন্তু, এর তো কোনো শেষ নাই। কিন্তু আমরা যদি মানে সুন্দরভাবে দেখি যে নির্বাচনের দিনে এই এলাকাতে যদি কোনো একটা ভোটিং সেন্টারে যদি কোনো এই ধরনের কোনো ললেসনেসের কোনো ঘটনা ঘটে, তখন তো ওখানে তো আমাদেরকে ওই সেন্টারটাকে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে এটাকে ব্যাকআপ দিবে তার তো একটা তো পরিকল্পনা করা থাকে। তো সুতরাং তো এখানে একটা ঘটনা ঘটবে আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। এটা ডিপেন্ড করে সরকার কি চাচ্ছে, গভর্নমেন্টের ইচ্ছাটা কি। গভর্নমেন্ট যদি চায় যে এভাবে কাজ করো, তাহলে দেখবেন যে সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে সেটা অ্যাকশন নিচ্ছে। আর গভর্নমেন্ট যদি চায়, যেটা আওয়ামী লীগ চেয়েছে গত আমলে, যে এটা হয়ে যাবে তুমি চোখ বন্ধ করে থাকো, ওদিকে যেও না, তো পুলিশ সেই ভূমিকাটা পালন করেছে, রাতে ভোট করে দিয়েছে। তো ওইটা তো আর পুলিশিং না, ওটা তো আবার এই বাংলাদেশে ফেরত আসবে, এটি তো আমরা কল্পনাও করি না। এবং আমরা তো আগেও ভোট করেছি, আমি যেমন এরশাদ সরকারের সময় ভোট করেছি এবং সবগুলো সরকারের সময় ভোট করেছি, শুধু এই 2008-এর পর থেকে। বাট এরশাদের আমল থেকে শুরু করে যতগুলো আমল ছিল সব আমলেই আমি ভোটের দায়িত্ব পালন করেছি, দায়িত্ব সহকারে। তো আমরা তো এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হইনি কখনো। আমরা একটা কেন্দ্রে, সেটা আপনার স্থানীয় সরকার হোক আর জাতীয় পর্যায়ে হোক, মাঝে মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে সর্বোচ্চ সেই কেন্দ্রটি হয়তো বন্ধ হয়ে গিয়েছে, পরে আবার পরিবেশ ভালো হলে চালু করা গেছে, নয়তো এটা পরে আর একটা সময় গিয়ে এটা আবার ভোট নেওয়া হয়েছে। কিন্তু তাদেরকে প্রশ্রয় দিতে হবে, তারা যা খুশি করে যাবে, তারা আবার ক্ষমতায় আসলে আমার চাকরি থাকবে কিনা, এই চিন্তা তো অতীতে আমাদেরকে করতে হয়নি ওইভাবে। এখন তো করতে হয়। এখন তো এই মুহূর্তে তো করার প্রয়োজন নাই। এখন এই মুহূর্তেও যদি এখন এই যে আপনি যে মানসিকতা নিয়ে চলে আসলেন 16-18 বৎসর, এটি তো আর একদিনে চেঞ্জ হয়ে যায়নি। এখন তো সেই মানসিকতাটাই তো তাদের ভিতরে মানে অধিক। এখন কতটা এই জায়গাতে আমাদের যারা মানে কর্তৃপক্ষ আছেন তারা কতটা তাদের এই অধীনস্থ ফোর্সকে মোটিভেট করতে পেরেছে, মোটিভেশনাল ট্রেনিং দিতে পেরেছে, তাদেরকে আবার তাদের মাইন্ডসেটটাকে আবার নিউট্রাল করতে পেরেছে, এটি তো একটি বিরাট প্রশ্ন। এখন এই জায়গাটা না করে যদি ফিল্ডে ছেড়ে দিয়ে সবাইকে বলে, এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? এই প্রশ্নের উত্তরটি যদি আমার কাছে বলেন, আমি খুব একটা মানে হ্যাপিলি উত্তর দিতে পারবো না, কারণ আমি যতটুকু জানি কি যে এদিকে হয়তো কারো তেমন কোনো নজর নাই, কিছু বদলি টদলি করে ভাবছে যে সব হয়ে গেছে, কিন্তু আসলে কিছুই হয় না। তো তার কারণ যে আপনি এতদিনের জঞ্জাল, এইটাকে যেভাবে একটা গবেষণা করে, হয়তো একটু সময় লাগবে, হয়তো তড়িঘড়ি করে চাইলেও পারা যাবে না, এটাও চিন্তা করে থাকতে পারেন। তবে এটা একটা বিরাট একটা ক্ষতির কারণ যে আপনি এত বছরের জঞ্জাল না সরায়ে আপনি এটাকে দিয়ে যত ভালো কাজই করতে চান, সে ভালো কাজের মধ্যে অবশ্যই কিছু। তাহলে আগামী নির্বাচনের পর যারাই ক্ষমতা আসুক তাদের জন্য বড় একটা কাজ রয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসনকে আবার
পুলিশ প্রশাসন হিসেবে গড়ে তুলতে। এবার আমরা আপনার একটু রাজনীতি প্রসঙ্গে আসে, আপনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আছেন। 2023 সালে একটা কমিটি গঠন হয়েছিল, বিএনপির তথ্য সংগ্রহ কমিটি, আপনি সেই কমিটির একজন সদস্য ছিলেন। কি জাতীয় তথ্য আপনারা সংগ্রহ করেছিলেন এবং সেটার এখন কোনো কাজে লাগছে কিনা? আমরা ওই সময়ে মানবাধিকার হরণ সংক্রান্ত বিশেষ করে মানবাধিকার, এবং এই মানবাধিকারটা অবশ্যই রাজনৈতিক মানবাধিকার, আমাদের দলের নেতাকর্মীরা যারা গুম হচ্ছে, খুন হচ্ছে, মিথ্যা মামলার শিকার হচ্ছে এবং বড় বড় ইনসিডেন্ট হচ্ছে, এগুলোর তথ্যগুলো আমরা কালেকশন করতাম। এগুলোর তথ্যগুলো কালেকশন করে আমরা এটা আমাদের দলের কেন্দ্রীয় পর্যায়ে আমরা এটা পৌঁছাতাম। সেখান থেকে যেগুলো তাদের প্রয়োজন পড়তো তারা সেগুলো আবার বিভিন্ন সভা সেমিনার করে সেগুলোর তারা একটা ব্যাখ্যা দিতেন। তো আমাদের টোটাল কাজগুলোই ছিল হলো যেখানে যেখানে আমাদের নেতা কর্মী সাধারণ মানুষ যারা গত সরকারের আমলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত, তাদের ব্যাপারে তথ্যগুলো সংগ্রহ করা। এখনো কি সেই কাজ অব্যাহত আছে? এখন এই কাজটি অব্যাহত আছে, তবে এখনকার তো ইয়েটা পাল্টে গেছে, পরিস্থিতি পাল্টে গেছে। যেমন এখন আমরা বেশি নজর দিই হলো যে আমাদের মানে এই ক্ষমতার পট পরিবর্তনের পরে আমাদের দলীয় কর্মী বা দলীয় সমর্থক যারা আছে, তারা যদি কোনো দুর্ঘটনা বা তারা যদি কোনো ঘটনা সঙ্গে জড়িত থাকে, আমরা সেটাকে ফাইন্ড আউট করে আমরা সেটাকে রিপোর্টিং করার চেষ্টা করি। এবং যার উপরে পুলিশ প্রশাসনের উপর কোনো নজরদারি করছেন কিনা? না, এটি তো করা খুবই একটি তো রাষ্ট্রের কাজে তো আমাদের কাজ না যে আমরা নজরদারি করব বা আমরা তাদের কাজে কোনো হস্তক্ষেপ, আমরা এই ব্যাপারে কোনো প্রকারের কোনো হস্তক্ষেপও নেই, কোনো নজরদারিও নেই। কারণ এখানে বিএনপি একটি মাত্র ফোকাস করেছে, সেটি নির্বাচন ছাড়া বিএনপির আর এগুলোতে কোনো ফোকাস নাই যে এখানে পুলিশ প্রশাসনে কে এসপি আছে, কে ডিআইজি আছে, এদিকে তাদের কোনো রকমের কোনো ফোকাস নাই। ওনারা ওনাদের কাজটি করুক নিয়মতান্ত্রিকভাবে, এটি আমাদের চাওয়া পাওয়া। আপনি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন নওগাঁ 5 থেকে। জি। তো বিএনপি 237 আসনের প্রার্থী ঘোষণা করেছে, নওগাঁ 5 ফাঁকা আছে আসনটা। তো আপনি কতটা আশাবাদী যে এই আসন থেকে আপনি নমিনেশন পাবেন? আমার আশাবাদীর মূল বিষয়টি হলো যে আমি প্রথমত ছাত্র রাজনীতি করেছি। নওগাঁ সরকারি কলেজের আমি নির্বাচিত ভিপি ছিলাম 81-এ। 79-এ যখন ছাত্রদল গঠিত হয় তখন আমি ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্নের আমি ছাত্রদলকে ওখানে আমি করি, দাঁড় করাই, আমি প্রতিষ্ঠাতা সভাপতি। তো সেদিক থেকে আমার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। এবং তারপরে আবার যখন আমার চাকরি যখন চলে গেল 2010-এ, যখন আমি ফ্রি, তারপর থেকে আবার 10 থেকে আবার 2024 পর্যন্ত সকল আন্দোলন এবং সকল কিছুতেই আমি সম্পৃক্ত থেকেছি ঢাকার রাজপথে। এবং দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের আমি মনিটরিং সেলে কাজ করেছি। তো সেদিক থেকে আমার একটা রাজনৈতিক আমার একটা কালচারের মধ্যেই আমি বড় হয়েছি বা আমি এখন সম্পৃক্ত আছি, পেশাদারিত্বটুকু বাদ দিলে ওই সময়টুকু ভিন্ন। তো এখন আমি যেটি দেখি সেটি হলো যে আমার নওগাঁর মানুষ বিশেষ করে তারা একটা ভালো পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন নেতা তারা অপেক্ষায় আছে, তাদের ভিতরে সেই আগ্রহটা আছে। তো সেই জায়গাতে আমি আমাদের যারা অন্যান্য নেতৃবৃন্দ যারা এখানে মনোনয়ন প্রত্যাশী, তাদের চাইতে আমি আমাকে আরও অধিক পরিচ্ছন্ন হিসাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি জনগণের কাছে। এবং আমার কাজগুলো তারা বিশ্লেষণ করেছেন, করে আমার প্রতি তাদের যথেষ্ট আশা এবং যথেষ্ট আগ্রহ যে আমার হাত ধরেই নওগাঁর অবহেলিত উন্নয়নগুলো হয়তো সম্ভব হবে। তো আমি সে জায়গাতে যথেষ্ট আশাবাদী। ধরুন বিএনপি নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসলো, তো পুলিশ বাহিনীকে কিভাবে আরও গড়ে তোলা যায় সেটা নিয়ে কি বিএনপি এখন কোনো কাজ করছে কিনা? কাজ করে থাকলে সেই কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত আছেন কিনা? জি, আমরা এই 5ই আগস্টের পরে যখন সরকার সংস্কার কমিটি গঠন করলো, পুলিশ সংস্কার কমিটি, যেটি সাবেক সচিব সরফরাজ সাহেবের নেতৃত্বে 9 সদস্যের, তো ওনাদেরকে সাজেশন দেওয়ার জন্য আমরা বিএনপির পক্ষ থেকেও একটি পুলিশ সংস্কার কমিটি গঠিত হয়। সেই কমিটির সাথেও আমি সম্পৃক্ত ছিলাম। এবং আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে আগামীর পুলিশ কেমন হওয়া দরকার, তাদের পেশাদারিত্ব কেমন হওয়া প্রয়োজন, এই সমস্ত বিষয়ে পুলিশ সংস্কার কমিটিকে বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাবনা তুলে দেওয়া হয়। এবং এই প্রস্তাবনাটা দেওয়ার আগে এখানে আমাদের হলো অবসরপ্রাপ্ত মেজর বীর বিক্রম জনাব হাফিজউদ্দিন সাহেব, এটা চেয়ারম্যান, এই কমিটির আহ্বায়ক। তো ওনার নেতৃত্বে আমরা দফায় দফায় মিটিং করি এবং আমরা বিভিন্ন আমাদের অ্যাসোসিয়েশনগুলোর আমরা মতামত নিই, আমাদের যারা ভুক্তভোগী তাদের মতামত নিয়ে আমরা একটা প্রস্তাবনা তৈরি করে আমরা সরকারের কাছে
বিশেষ করে পুলিশ সংস্কার কমিটির কাছে আমরা জমা দিই। তা আমি তো মনে করি যে এই সময়ে এটি আমাদের সবচাইতে মানে ভালো দায়িত্বপূর্ণ কাজ, এর বাইরে তো আর এই মুহূর্তে। তো আমরা সেই আলোকেই বলতে চাই যে আমরা তো ওই সংস্কার প্রস্তাবনার বাইরে তো যাব না নিশ্চয়ই। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের রায় নিয়ে অবশ্যই একটি জনবান্ধব পুলিশ প্রশাসন গড়ে তোলার চেষ্টা করা হবে, যে পুলিশের উপরে মানুষ তার আস্থা হারিয়ে ফেলেছে এই আস্থাটা আবার ফিরিয়ে আনার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। কারণ আমাদের 31 দফাতে আপনি দেখবেন যেখানে মিডিয়ার স্বাধীনতার কথা বলা হয়েছে, এখানে মানুষের মতামতের স্বাধীনতার কথা বলা হয়েছে, এখানে জনপ্রশাসন সংস্কারের কথা বলা হয়েছে এবং এখানে আইনের সংস্কারের কথা বলা হয়েছে এবং প্রয়োগের কথাও বলা হয়েছে। তো সব কিছুই হবে জনগণের স্বার্থে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য একটি ভালো সুযোগ আসছে সামনে। যদি জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জয়লাভ করে তো এবং সরকার গঠন করে, তাহলে আমরা একটি জনবান্ধব এবং গণতন্ত্র প্রেমী জনগণ যেভাবে পুলিশকে দেখতে চায় ঠিক সেভাবে একটি পুলিশ গঠনে আমরা সহায়ক হব ইনশাআল্লাহ। মাহবুবুর রহমান ডাবলু, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। ইসলাম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।